আগামী ২৬-এর নির্বাচন, কাজেই এখন বাংলায় ঘটা যে কোনো ঘটনার পেছনেই রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন রাজনীতিকরা। তবে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো আপনাদের সঙ্গে সম্পর্কিত, সেগুলো নিয়ে আজকের এই অনুষ্ঠান আলোচনা করব। তবে এটা বলতে কোনো বাধা নেই যে সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক নেতারা প্রতিস্থাপন করবার চেষ্টা করতে পারেন। আপনারা নিজেদের মধ্যে এই অনুষ্ঠান শেয়ার করবেন, ইউটিউবে দেখে শেয়ার অপশানে গিয়ে আপনারা শেয়ার করে দেবেন, যাতে অনেক বেশি মানুষ তারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। আসুন আজকে এখন এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখব যে কোন কোন বিষয় নিয়ে আজকের এই হাল্লা বলে অনুষ্ঠান সিএনএ আমরা করব। আসুন টিভি স্ক্রিনে দেখাই। একেবারে প্রথম, বাংলাদেশি আখ্যা দিয়ে শিয়ালদা মার্কেটে মারধর, কারমাইকেলের ছাত্রদের মারতে ব্যবহার হলো হকি স্টিক ছুরি। গ্রেফতার ইমতিয়াজ আলী, দীপক কুমার সাউ। অন্যদিকে সংসদ চত্বরে আমরা দেখতে পেলাম কি মিছিল, এবং সেখানে আমরা দেখলাম যে দিল্লির প্রতিবাদে আবৃত্তি হলেও বাংলা বাংলা বাঁচাও, কলকাতায় ছন্দপতন। জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী দিনে কলকাতায় ফের বিক্ষোভ মিছিলে বার্তা নওশাদের। তিনি বললেন, সিভিল ড্রেসে পুলিশ পাঠানোয় ক্ষোভ তার। আগামী দিনে নিজের দেহরক্ষীদের দিয়ে দেখে নেওয়ার হুমকি নওশাদের। সিভিল ড্রেসের পুলিশ কর্মীর পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন নওশাদ। বাংলাদেশি আখ্যা দিয়ে শিয়ালদা মার্কেটে যে মারধরের ঘটনা ঘটল সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রশ্ন থাকবে এটাই যে বাংলার বধ্যভূমি, এই বাংলা পশ্চিমবঙ্গ, যেখানে প্রায় ৯০% ওপর মানুষ বাংলা ভাষায় কথা বলেন, সেই রাজ্যে প্রশ্ন তুলল কিন্তু গতকালকের মারধরের ঘটনা। দেখুন, আমরা ছবিতে দেখাচ্ছি গতকাল রাতে শিয়ালদা মার্কেটে, সেখানে কারমাইকেল হোস্টেল মুচিপাড়া থানা এলাকায় এই হোস্টেলের ছাত্ররা তারা মোবাইলের কভার কিনতে যায়। মোবাইলের কভারের দাম দর নিয়ে খানিকটা বাকবিতণ্ডা হয়েছে বলে আমরা শুনতে পেলাম, কিন্তু সেখানে দোকানদাররা এই ছাত্রদেরকে বাংলাদেশি, এই বাংলাদেশি শুনে যায়, এই বাংলাদেশি দেখে যায়, এরকমভাবে মন্তব্য করেন। এবং তারপর যেটা হয়, হাতাহাতি গন্ডগোল শুরু হয়। অনেকে অভিযোগ করছেন দুপক্ষই হাত চালিয়েছেন, দুপক্ষই ভাঙচুর করেছেন, কিন্তু বেসিক্যালি ছাত্রদেরকে যেভাবে হকি স্টিক, ছুরি, এমনকি বন্দুক, এই বন্দুক রাখার অভিযোগ বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় করেছেন, যে বন্দুক ছিল তাদের কাছে, যদিও এই বন্দুক ব্যবহার করেনি তারা, কিন্তু যে ছবিটা হলো সেটা খানিকটা রক্তারক্তি তো হলোই। প্রশ্ন উঠল যে বাংলা ভাষা বলায় কলকাতাতে এই জাতীয় আক্রমণের ঘটনা দেখলাম আমরা, কি অভিযোগ রয়েছে এই কারমাইকেলের ছাত্রদের? ভয়াবহ সেই অভিযোগ আপনাদের সামনে রাখবো, দেখুন। আমার বন্ধুদের ওপর যখন ওরা আক্রমণ করলো বাংলাদেশি বলে, তো আমি তার পরের মুহূর্তে গেলাম ওখানে। বন্ধুরা ওখানে গিয়েছিল দোকান থেকে ফোনের মোবাইলে কভার নিতে, তো ওদেরকে দাম নিয়ে একটু কম্প্রোমাইজেশন হওয়ার ক্ষেত্রে দিয়ে তো ওদেরকে বাংলাদেশি বলেছিল, যে বাংলা থেকে কথা বলছিস কেন, এরকমটা বলেছিল। গিয়ে দেখছি ওদেরকে মারার চেষ্টা করছে, হুমকি এসছে। একটা লোক বাইকে করে আসলো, এসে বলছে যে হ্যাঁ বাংলাদেশি বলেছি, কী হবে বল। এরকম বলার পরে আমি যখন ওটাকে ভিডিও করি, তখন অস্থির ভাষায় তো গালাগালি করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে ওদেরকে মারলো, সবার সামনেই মারলো ওখানে, ঠিক আছে, কথা বলার সুযোগ নেই। এত মানে ফেলে, চারিদিকে ফেলে ওকে মেরেছে সামনে, এদের চারজনকে, ঠিক আছে। আমি তো ওটাকে ভিডিও করলাম, তো আমাকে ধরলো, বললো এই ভিডিও করছিল, একে ধর বলে আমাকে ফেলে মারলো, আমার জামা ছিঁড়ে দিল। তারপরে আমার ফোনটা কেড়ে নিল, ফোনটা কেড়ে নিয়ে আমার কাছ থেকে ফোনটা লক খোলা, আমার মুখে চড় মারলো, চড় মারে তারপরে ভিডিওটাকে ডিলিট করলো। ডিলিট করার পরে তারপরে আমাকে ছেড়ে দিল। হাতে ছিল হকি স্টিক, ছিল ছুরি, এক একজনের হাতে ছুরিও বার করেছিল। ওখানে দাঁড়িয়েছিলাম, মানে ওখানে ধরে 2-3জন চাকু নিয়ে আর হকি খোলার বেডগুলো নেই, বেড দিয়ে মাথায় মেরেছে। চাকু ছিল, আমি ধরেছিলাম হাত দিয়ে, মানে চাকু মারছিল, আমি হাত দিয়ে ধরেছিলাম চাকু। কভার কেনার জন্য মানে কিছুটা ঝামেলা হয়েছে, মোবাইলে এমনিতে মেরেছে। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি, যেখানে ছাত্ররা অভিযোগ করছে যে তাদের উপর চড়াও হলো ব্যবসায়ীর, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 2জনের গ্রেপ্তারির খবর আছে। 2জন গ্রেপ্তার হয়েছে। তারা কারা? এক হচ্ছে ইমতিয়াজ আলী এবং দ্বিতীয় হচ্ছে দীপক কুমার সাউ। এই ঘটনায় আরেকজনকে চিহ্নিত করা হয়েছে যে অভিযুক্ত, তার নাম হচ্ছে কৃষ্ণ কুমার। তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, সে নারকেলডাঙ্গার বাসিন্দা, তাকে ট্র্যাক করা গেছে, হয়তোবা এই অনুষ্ঠান শেষ হতে হতে বা আজ রাতের মধ্যে গ্রেপ্তার হতে পারে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে
যে কলকাতার বুকে বাংলা এবং বাঙালির বদ্ধভূমি, এই মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি বলে অপমান করা হলো। আর অন্যদিকে আরেকটা ছবি দেখাই, যেহেতু আমাদের সঙ্গে আইএসএফ কর্মী এসে উপস্থিত হয়েছেন স্টুডিওতে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন, বিধায়ক, একমাত্র রাজ্যের আইএসএফ বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে তাকে কিভাবে কালকে গ্রেপ্তার করার, আসুন একবার দ্রুত, কালকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল, ডেফিনেটলি আইএসএফ দাবি করছে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি, সেখানে গ্রেপ্তার করা হলো নওশাদকে। শুধু গ্রেপ্তার নয়, তাকে ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে বলে অভিযোগ। কি বলেছেন কালকে নওশাদ, কালকের বক্তব্য, গ্রেপ্তার হওয়ার সময় এবং তারপর কি বলছেন নওশাদ, শোনাবো আপনাদের। ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসটি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে, প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ মানবে না। পশ্চিমবাংলার জনগণ দেখছে, এর জবাব দেবে, পশ্চিমবাংলার জনগণের জবাব দেবে। হ্যারাস করে আটকে রাখতে পারবে না। আমি পরিচয় করে দিই, এই মুহূর্তে আমি যাদেরকে পাচ্ছি এখন এই অনুষ্ঠানে হাল্লা বলে, আমি স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা, আইএসএফ কর্মী, মাঠে নেমে রাজনীতি করা মানুষ, তাপস ব্যানার্জি। তাপসদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অন্যদিকে জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা দিকেও স্বাগত আজকে এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যুক্ত হবেন এবং সঙ্গে আমাদের স্টুডিওতে থাকবেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখার্জি। আমি যেহেতু তাপসদা রয়েছেন সঙ্গে, আমি তাপসদাকে দিয়ে শুরু করব। তাপসদা, আজকে 24 ঘন্টার মধ্যে নওশাদের জামিন হলো এবং জামিনের পরে যে জায়গাটা আমরা বক্তব্যে শুনতে পেলাম সেটাও আপনাকে একবার শোনাই, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর পরবর্তী দিকদর্শন ঠিক কোন জায়গাটায়। আজকে জামিনের পর ব্যাংশাল কোর্ট থেকে জামিন হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। জামিনের পর বেরিয়ে কি বলেছেন নওশাদ, খুব ইম্পর্টেন্ট জায়গাটা শুনুন। বিচারপতি আমাদেরকে জামিন দিয়েছে, এইভাবে অনৈতিকভাবে আটকাতে পারবে না আমাদের আন্দোলনকে। আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধর্ণামঞ্চ, সেটাতেও রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছি। পারমিশন তো আমরা চাইনি, আমাদেরকে আটকেছে, তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল খাটিয়ে আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না। আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধর্ণামঞ্চ করব, আমরা ধর্ণামঞ্চে বসবো, আমাদের অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করব। সিভিল ড্রেসে ছিলেন, ওনার নেম প্লেট কিছু ছিল না, তবে আমি একটা কথা বলবো, আমি ক্যালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো, সিপি স্যারের উদ্দেশ্যে, এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল ড্রেসের কেসে কেউ যদি আমাকে টানাটানি করে, আমার সিকিউরিটিরা বুঝিয়ে দেবে তাকে মজা। আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠাবেন, যে আমি যদি আইন ভঙ্গ করি, আইনের আমাকে দরকার অ্যারেস্ট করবেন। এই সিভিল ড্রেসে পাঠানো এটা নোংরামি হচ্ছে। যখন আমি সিভিল ড্রেসে আমাদের কেউ গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয়, কোর্টকে কি বলবে, পুলিশকে গালে চড় মেরেছে, পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে? যেভাবে আমাকে আক্রমণ করলো, ঘুষি মারলো, এটা মেনে নেওয়া যায় না। এটা একেবারে বাস্তব তাপসদা, যে সিভিল ড্রেসে যদি কেউ আসে তাকে আইডেন্টিফাই করাটা খুব অসুবিধে হয়। নওশাদ সেখানে বলছেন আগামী দিনে যদি এরকম হয়, সিপি স্যারের উদ্দেশ্যে, স্যার বলে মন্তব্য করে বলছেন যে এই ব্যবস্থা নিতে। প্রশ্ন হচ্ছে এটা যে এই ওয়াকফ আন্দোলন, ওয়াকফের বিরুদ্ধে আজকে স্টুডিওতে থাকা আপনি, সুস্মিতাদি, সঙ্গে রাজ্যের শাসক দল, বৈশ্বনাথ দা আমাদের সঙ্গে মনে হয় রয়েছেন, আমি বৈশ্বনাথদাকে পরিচয় করে দেবো, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ দ্বারা প্রত্যেকেই অবস্থান এক, কিন্তু সেখানে রাজ্যের রাজপথে নামলে এইভাবে, মানে যেভাবে আমরা দেখলাম গ্রেপ্তারি বা হেনস্থা, এমনকি কিল ঘুষি মারা হয়েছে বলে বিধায়ক অভিযোগ করছেন, নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন, এটা কেন হচ্ছে? বিষয়টা শুনুন, কালকে সারাক্ষণই আমি ওখানে ছিলাম। আন্দোলনটা শুধু ওয়াকআপ নিয়ে ছিল না, হয়তো কিছু বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হয়ে, এটাই আইএসএফের একক প্রোগ্রাম কালকে ছিল না। বিভিন্ন সংগঠন তারা মিলিতভাবে ডাক দিয়েছিল ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের দাবিতে। এবং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মাটিতে ওবিসি নিয়ে যে খেলা চলছে, এবং এসসি এসটি, ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল, এবং এসআইআর নিয়ে যে হয়রানি করা হচ্ছে মানুষকে, এবং 100 দিনের কাজ চালু, হাইকোর্ট বলা সত্ত্বেও চালু হচ্ছে না, এই সমস্ত দাবিকে সামনে রেখে কালকে ধর্ণা মঞ্চ তারা একটা করবেন বলে ঠিক করেছিলেন। আমি সারাক্ষণই ওখানে উপস্থিত, নওশাদ সিদ্দিকীর সাথে, আমার পার্টির চেয়ারম্যান, আমি যেহেতু রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, আমার নৈতিক দায়িত্ব থেকে থাকে চেয়ারম্যানের সাথে থাকার। সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করেছি যে প্রথম থেকেই আমরা কিন্তু একটা মিছিল যাচ্ছে ওখানে, সেই মিছিলে হেঁটে যাবে
মিছিল করার অধিকার সবার আছে, এটা কনস্টিটিউশনাল রাইট। আমি তো ওখানে বিক্ষোভ করতে যাচ্ছি না, আমি তো রাস্তা অবরোধ করতে যাচ্ছি না, স্পষ্টভাবে নওশাদ সিদ্দিকী বলছে, বা ওখানে বোম পিস্তল নিয়েও কিন্তু কেউ যায়নি। তাপসদা, এখানে একটা জায়গা আমি বলবো, এক হচ্ছে আপনাদের অবস্থান শান্তিপূর্ণ ছিল, এটা নওশাদ সিদ্দিকীও বলেছেন। শান্তিপূর্ণ মানে কি? না, একেবারে শান্তিপূর্ণ ছিল, কিন্তু আপনারা কলকাতা পুলিশের পারমিশনও কিন্তু কালকে নেননি। বিষয়টা হচ্ছে মিছিল করতে গেলে, মিছিলে জমায়েত করতে গেলে কলকাতা পুলিশকে ইন্টিমেশন দেওয়া হয়, এবং ইন্টিমেশন দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি বলতে পারবেন শাসক দলের কেউ কোনো ইন্টিমেশন নিয়ে মিছিল মিটিং করেন? মমতা ব্যানার্জি 21শে জুলাই যে করেন বা সব কিছু করেন, তারা কতটুকু কি পারমিশন নেন? কার পারমিশনের ধার ধারেন ওনারা? তাহলে আমরা বিরোধী শক্তি, ওখানে যদি না বিজেপি করতেন, দেখতেন পারমিশন পেয়ে যেত, একটা চিঠি দিলে বিজেপি পারমিশন পেয়ে যেত। আর পুরো আন্দোলনটাই কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করতে যাচ্ছিলাম, তাহলে সেখানে মমতা ব্যানার্জি পারমিশনটা দিলেন না কেন? এখানে পরিষ্কার প্রশ্ন। আচ্ছা বলুন তো, নওশাদ সিদ্দিকী তার সম্প্রদায়, তিনি একটা ধর্মীয়ভাবে বিশ্বাস করে, ধর্ম মানে কি ধারণ করা, যে খুশিকেও ধারণ করতে পারবে, সেই ধর্ম নিয়ে রাজনীতিটা কিন্তু তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আমদানি করেছেন, আইএসএফ কিন্তু আমদানি করেননি। কিন্তু নওশাদ সিদ্দিকী একটা ধর্ম করেন, আমি একটা ধর্ম করি, এটা ঘটনা, আমারও একটা নিজস্ব ধর্ম থাকে, সেটা একেবারেই একান্ত ব্যক্তিত্ব। তা আমার যদি দেপত্য সম্পত্তি কালকে লুট হয়ে যায়, আমি প্রতিবাদ করতে পারবো না? তাহলে আজকে ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গের মাটিতে যারা, তাদের কবরস্থান লুট হয়ে যাবে, তারা প্রতিবাদ করতে পারবে না? তাহলে মমতা ব্যানার্জি যেটা বলে দিলেন, তাপসদা চেয়ারম্যান হয়ে, ভাইস প্রেসিডেন্ট হয়ে যা প্রশ্ন আমারও একদম প্রথমে তাই ছিল, করতে পারবেন না? যে রাজ্যের অবস্থান এবং আইএসএফ এর আন্দোলনের যে মোটো একই থাকলো, কিন্তু তবুও তাহলে আইএসএফ কে কেন আটকালো? এটাই তো মমতা ব্যানার্জি আজকে কাকে আটকাচ্ছে না বলুন তো? মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন কি আন্দোলন হবে। মমতা ব্যানার্জি জানেন, এই 2021 সালে আইএসএফ গঠনের পরেই তিনি সবার আগে প্রস্তাব দিয়েছিলেন যে ভাই 10টা সিট দিচ্ছি তোমাদেরকে, তোমরা সব আইএসএফ ঝান্ডা ফান্ডা গুটিয়ে দাও, তৃণমূলের পতাকায় লড়ো। সেটা আইএসএফ মেনে নেয়নি। তাই পীরজাদা তো আব্বাস সিদ্দিকী আমাদের যে প্রতিষ্ঠাতা করেছিলেন আইএসএফ, তিনি সেটাকে, বামেদের সঙ্গে আপনাদের ওই গঠবন্ধন কি এখন চক্ষুশূল হয়েছিল তৃণমূলের? না, অবশ্যই সেটা হতে পারে। বিষয় হচ্ছে আসলে এটা ঘটনা, শুনে রাখুন, আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে আরএসএসকে খুশি করতে হবে। ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল যে দলটা নিজে চলে না, যে চালায়, সেটা হচ্ছে আরএসএস, সেটা হচ্ছে বিজেপি, যে কেন্দ্রে ক্ষমতায় আছে। আর আজকে সে বিজেপিকে খুশি করতে না পারলে মমতা ব্যানার্জিকে এই রাজ্যে সরকারে থাকতে পারবে না। তাই আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে আটকাও, বামেদের আন্দোলনকে আটকাও, কংগ্রেসের আন্দোলনকে আটকাও, অর্থাৎ তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে তাদেরকে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোভাবে জায়গা দেওয়া যাবে না। বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, আর মমতা ব্যানার্জি সেই খেলাটাই খেলছে। বৈশ্বনাথদা তৃণমূল বিজেপির ভাষায় কথা বলছে। এক অভিযোগ, যে অভিযোগ হয়তো সুস্মিতাদিও এখানে কংগ্রেসের রয়েছেন, উনিও হয়তো করবেন, আমি জানি না সেটাকে আমাদের বিজেপির গেস্ট আসার পর কিভাবে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে কালকে এই যে যেমন ওয়াক অফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি কে নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের তৃণমূলের অবস্থান আমরা জানি। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান, এসআইআর বিরোধী, সেটাও আমরা জানি। অন্যদিকে 100 দিনের কাজ কেন চালু হচ্ছে না কোর্টের নির্দিষ্ট অর্ডারের পর, এটা আপনাদেরও দাবি রয়েছে। তাহলে আইএসএফকে কেন আটকানো হলো, বিধায়ককে কেন অ্যারেস্ট করা হলো? আইএসএফ এর লোক অনেকে বলছেন যে এটা আইএসএফ এর প্রতি তৃণমূলের একটা ভীতি কাজ করছে। অন্যদিকে প্রশ্ন, সিভিল ড্রেসের পুলিশের উপর কিন্তু এবার হুমকি আইএসএফ বিধায়কের। আগামী দিনে কলকাতা পুলিশ যদি এটা করে তাহলে কিন্তু দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? এবং আপনার থেকে আমার এটাই জিজ্ঞাসা, একই মুঠো আন্দোলনের একই ইস্যু, কিন্তু তাহলে আটকানো কেন হচ্ছে? এত লম্বা প্রশ্ন করলেন তো, তাহলে একটু লম্বা করে তো উত্তর দিতে হবে। আচ্ছা, যদি আপনি লম্বা করে উত্তর দিতে চান বৈশ্বনাথদা, আমি একটা বিরতি নিই, তারপরে খানিকটা লম্বা সময় আপনাকে আমি দিতে পারবো, এবং অবশ্যই আপনার কথা আমি শুনতে পারবো। একটা বিরতি নিয়ে আমি ফিরে আসছি। আপনি যে সময় চাইলেন, আমি দেবো, ডেফিনেটলি দেবো। একটা বিরতি নেওয়ার পর আমিও খানিকটা বার্ডেন ফ্রি হয়ে যাব, আপনি ডেফিনেটলি তারপর খানিকটা লম্বা সময় নিয়ে বলবেন। বৈশ্বনাথদা বলুন। আপনি তো প্রশ্ন করে তারপরে ব্রেকে চলে গেলেন, এবার প্রশ্নটা আবার বলুন। আচ্ছা বৈশ্বনাথদা, প্রশ্ন হচ্ছে এটা যে আইএসএফ বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে, কলকাতা পুলিশ কালকে অ্যারেস্ট করেছে। না, আমি বলে দিচ্ছি আপনাকে আবার বলে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে শুনেন। অত বড় করবো না, ছোট করেই বলছি। একাধিক ইস্যুতে রাজ্য যে বিষয়ে কেন্দ্রের এগেনস্টে ফাইট করছে, এখানে আইএসএফ এর রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছেন তিনি বলছেন যে আমাদেরও মোটো এক, রাজ্য কেন আমাদের আটকাচ্ছে বুঝতে পারছি না। হয়তোবা তৃণমূল, কংগ্রেস আর বিজেপি মানে একে অন্যের দোসর, ভাই ভাই, এই কারণের জন্য অন্যান্য বিরোধীদের স্পেস দিচ্ছেন না আপনারা।
এবার আমি উত্তরটা দিই। হ্যাঁ 2021 সালে একটা চেক প্রকাশিত হয়েছিল, তাতে দেখা গেছিল নওশাদ সিদ্দিকী আর কৈলাস বিজয়বর্গী আর নিত্য রায় এদের একটা কথোপকথন একটা সেটা প্রকাশিত হয়েছিল। এটা জানতে হবে যে আইএসএফ একটা ক্ষুদ্র অঞ্চলে তার এমএলএ একটা বিধানসভা 294টার মধ্যে একটা বিধানসভায় তাদের এমএলএ আছে। এরা যদি মনে করেন যে আমরা খুব শক্তিশালী, আমাদের কেউ ভয় পাচ্ছে, তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আছে, তো তাহলে মাদ্রাসা ভাঙড়ে মাদ্রাসা নির্বাচনে আপনাদের নজরিয়া ক্রিমিনাল কি করলো? না করতেন, মানুষের অসুবিধা না করতেন। বলতে দিন আনইন্টারাপ্টেড, পরের রাউন্ডে আপনি উত্তর দেবেন। বৈষ্ণবদা প্লিজ বলুন। দাঁড়ান, কথার মাঝখানে আমি তো বাইরে আছি, তাহলে কথার মাঝখানে কথা বললে কথা করাই যাবে না। বলুন। এই যে ওনারা এর আগেও কিন্তু ওনাদের ওয়ার্কার আমশুদ্ধ ধরা পড়েছে, এবং আপনারা এটা জানেন যে ওনারা রাস্তায় অসুবিধা করছিলেন এবং হিংসার রাজনীতি করছিলেন, জিনিসপত্রের ক্ষতি করছিলেন, সরকারি জিনিসপত্রের ক্ষতি করছিলেন। তার জন্য ওনাকে পুলিশ প্রিভেন্ট করে এবং প্রিভেন্ট করে অ্যারেস্ট করে সেকশন দিয়ে কোর্টে পাঠিয়েছে। এখন ওনাদের যদি মনে হয় যে ওনারা বিরাট একটা দল হয়ে গেছেন, গতবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম, আইএসএফ তারা একসাথে লড়ে একটা সিট পেয়েছে, তাও কংগ্রেস 0, সিপিএম 0, বিজেপি বলছি আইএসএফ একটা সিট পেয়েছে, সেটা ভাঙড়ে পঞ্চায়েত ইলেকশনের সময় ওরা গন্ডগোল করেছে। এখন ওরা যদি সবসময় একটা হিংসার রাজনীতিকে আশ্রয় করে একটা গন্ডগোল পাকিয়ে, যেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কথা দিল্লিতে গিয়ে ওয়াকআপ নিয়ে যেটা করেছে বিল, সেটা তো করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি। তাহলে বিজেপি পার্টির কেন্দ্রীয় সরকার রয়েছে দিল্লিতে, সেখানে প্রতিবাদ না করে কলকাতার ধর্মতলায় এসে এখানে রাস্তা আটকে, এখানে আসবাবপত্র ক্ষতি করে, সরকারি সম্পত্তি ক্ষতি করলে তাহলে এখানকার পুলিশ ব্যবস্থা নেবে না? এই সহজ আর সরল কথাটা তো ওনাদের বুঝতে হবে। আর ওনারা যতটা নিজেদেরকে শক্তিশালীভাবে দেখাতে চাইছেন, ততটা শক্তিশালী কিন্তু ওনারা নন, এটা ওনাদের বুঝতে হবে। ওনারা সিপিএম আর কংগ্রেসের গ্যাসে যদি ওনারা নানান ধরনের মন্তব্য করেন, যে মন্তব্যগুলো করাটা ঠিক নয়। একটু আগে আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে আবার বিজেপি পার্টি নওশাদ সিদ্দিকী সম্বন্ধে বলছিলেন যে উনি কিছুদিন আগে গিয়ে তিনি নবান্নে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তার বিধানসভার অভিযোগ জানিয়েছিলেন। তো সেই জন্য তার সঙ্গে তিনি তো সেটা বিধানসভার ভেতরে কথাটা তুলতে পারতেন, উনি বিধানসভার সদস্য, এমএলএ, তাহলে উনি বিধানসভায় না তুলে রাস্তায় এসে এখানে একটা গন্ডগোল পাকিয়ে অশান্তি সৃষ্টি করে ওনার বেসিক লাভটা কি হচ্ছে? এটাই আমার বক্তব্য। বেশ, মানে এই সমস্ত এই যে রাজনৈতিক অবস্থান একজন নেতা হিসাবে যেটা আপনি বলছেন নওশাদকে মনে করালেন, এগুলো সবটাই রাজ্যের শাসক দল মনে করে চলে তো? মানে দিল্লির বিরুদ্ধে কোনো আন্দোলন কলকাতার রাস্তায় হয় না, দিল্লিতে গিয়ে তারা করে তো। অস্ত্রের কথা আপনি বললেন, অস্ত্র নিয়ে আমি যদি ট্র্যাক রেকর্ড বের করি, ছোটোখাটো ছুটকো নাটকা একাধিক নেতা যারা নিজেদেরকে তৃণমূলী বলে দাবি করে, অস্ত্র কোথায় কোথায় থাকে সেটা তারা খুব ভালো জানে, বোম পিস্তল কোথায় কোথায় পাওয়া যায় তারা ভালো জানে। তাহলে তাদের কথা কিভাবে দেখবেন? আর কথা হচ্ছে শক্তির প্রসঙ্গে, এখানে শক্তির কথা নয়, উনি এটাও বলছেন যে এই কলকাতার বুকে আন্দোলনকে কোনো সময় কোনো বিরোধীদেরকে করতে দেওয়া হয় না। সেটা যদি আপনি বিজেপি বলেন, বিজেপির তন্ময়দের কাছে গেলেও একই অভিযোগ আনবেন হয়তো। সুস্মিতাদির কাছে যাব, সুস্মিতাদি, আমার প্রশ্ন এটা, নওশাদকে নিয়ে হয়তো তোমরা কিছু বলতে পারবে না, কিন্তু বিরোধীদেরকে আটকানো হয়। কয়েকদিন আগে তোমরা যখন এসআইআর নিয়ে কংগ্রেস থেকে আক্রমণ এখানে আন্দোলন করা হচ্ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে পুলিশ একই রকমভাবে গ্রেপ্তার করে তুলে নিয়ে গিয়েছিল, একই ছবি। আমার কথা, এই আন্দোলন বিক্ষোভ এটা আগে তৃণমূলকেও করা হতো, যখন তৃণমূল বিরোধী ছিল। বামের অস্বীকার করতে পারবে না, একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে আটকানো হয়েছে। এটা কেন হয়? এ তো গণতন্ত্রের এত কথা বলা হয়। বেসিক্যালি একটা জিনিস হচ্ছে যে সরকারে যারা থাকে তাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখা দেয় যে বিরোধীদের স্পেসটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা, মানে বিরোধীদের আন্দোলন করতে না দেওয়া, বিরোধীদের বাধাপ্রাপ্ত করা। কিন্তু আমার কালকের দিনের এই নওশাদ সিদ্দিকীর আন্দোলনটাকে দেখে আমার একটু অন্যরকম মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে, আপনি প্রথমেই বললেন না আমরা হয়তো কিছু বলতে পারবো না, আপনার এই জায়গাটা হয়তো ভুল। তার কারণ বৈষ্ণবদাও বলল
আইএসএফ এর সাথে আমাদের কোনোদিনই জোট হয়নি, বামফ্রন্টের সাথে জোট হয়েছিল, কিন্তু আমাদের সাথে কোনোদিনই আইএসএফ এর জোট হয়নি। এবং সেই ক্ষেত্রে আমরা বরং সেটা উল্টো দেখেছি, নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারের লড়াইয়ের পর লড়াই লড়বে বলে অভিষেক ব্যানার্জির এগেনস্টে পরবর্তীকালে কি ঘটনা ঘটেছে, এবং নওশাদ সিদ্দিকী বারংবার গিয়ে তৃণমূলের বিধায়কদের সাথে বসে কথাবার্তা বলে কোথায় কি আন্ডারস্ট্যান্ডিং করেছে, সেটা মোটামুটি পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি বুঝে গেছে। মানে সব এইবার দলের দেখুন, সঙ্গে নওশাদ টাই আপ করার চেষ্টা করেছে, মানে কখনো একদম, তৃণমূলের সঙ্গে বসেছে বলছো, একদম simple। আবার বলছো অভিষেকের বিরুদ্ধে লড়বে বলছো। না না, অভিষেকের বিরুদ্ধে লড়বে বলেছিল, আচ্ছা। কিন্তু লড়েনি, ওর আচ্ছা। কদরটা দামটা বাড়িয়ে নিল, আচ্ছা। বাড়িয়ে নিয়ে তারপরে ওর কদরটা যেই উঠলো সেই এইবার ডাক পেলো, এবার যেই ডাক পেলো আচ্ছা। সেই এবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এইবার ব্যাপারটা বিষয়টা হচ্ছে, আমার এখানে কতগুলো কথা আছে। এক নম্বর কথা হচ্ছে, কোনো আন্দোলন, কোনো মানে রাজনৈতিক কোনো লড়াই যদি কেউ মনে করে আমি আন্দোলন করব কলকাতার রাজপথে নেমে, আন্দোলন করলে সেখানে আমি মিটিং মিছিল করলাম, পুলিশের পারমিশন নিলাম, না, বলছো না তো, বলছো তুমি সরকারি জিনিসপত্র ভাঙচুর না, করেছো। হ্যাঁ, সরকারি জিনিসপত্র ভাঙচুর করা অবশ্যই অন্যায়, এবং সেটা সবচেয়ে বেশি ওনার নেত্রী করতেন, ওনার নেত্রী সবচেয়ে বেশি করতেন, তখন তিনি যুব কংগ্রেসটা করতেন, আমাদেরই দল করতেন, আমি বলে দিচ্ছি, তাও বলে দিলাম। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, কালকের যে এজেন্ডাগুলো ছিল, এসআইআর, তার বিরুদ্ধে আমরা লড়ছি, তার বিরুদ্ধে তৃণমূল লড়ছে, টোটাল ইন্ডিয়া ব্লক লড়ছে। আজকে এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলে তাদের সমস্ত জমি জমা, তাদের সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই জন্য তারা লড়াই করছে। তাদের এটা তাদের থিঙ্কিং, আমি বলছি তাদের যে ওয়ে অফ থিঙ্কিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যে একটা মারাত্মক সংকট যেটা সবচেয়ে বড় দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই যে ওবিসি লিস্টে এই যে 75টা মুসলিমদের যে ভাগকে ঢুকিয়ে রেখেছে, আজকে এর জন্য 2 মাস 3 মাস রেজাল্ট বেরোনোর পরও কলেজে কোনো ছেলে মেয়েদের ভর্তি নেই। সমস্ত প্রাইভেট কলেজগুলোতে ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে, যারা ভর্তি হতে পারেনি তাদের মানে অকাতরে তারা যেভাবে অনুনয় বিনয় করছে সরকারের কাছে, এর মানে কোনো রকম কোনোভাবে সরকারকে ক্ষমা করা যায় এটা তো আবার অন্যদিকে চলে গেল। না, আমি বলছি এইটাও একটা রিজন না, এটাও রিজন ছিল কালকে, আমি বলছি তো ওবিসি সার্টিফিকেট নিয়ে এবং তোমাকে আমি বেদবাসী সেটাও বলছি, তার জন্য অনেক টিচার প্রফেসর তারা কালকে এই ইয়েতে ছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল এর বিরোধিতা করার জন্য, তাদেরকেও তুলে নিয়ে গেছে। এইবার বিষয়টা হচ্ছে তুলে নিয়ে যাওয়াটা, ওই যে বললো না যে আমরাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়ছি, ওরাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়ছে, তাহলে রাজ্য সরকার কেন তাদেরকে অ্যারেস্ট করছে? আরে বাবা, এইটাই তো মমতা ব্যানার্জির গেম প্ল্যান। ওইদিকে আমি আরএসএস এর মা দুর্গা হয়ে থাকবো, আরএসএস এর আমি একটা শাখা সংগঠন হয়ে থাকবো, এইদিকে নওশাদকে রাস্তায় নামিয়ে দেবো, টোটাল মিলিয়ে আমি আমার দিকে ভারী দলটাকে ভারী মানে পুরোটাই বলছো তুমি গেম প্ল্যান, টোটালটা একটা গেম ঠিক। আমি তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে আমরা কোনোদিন আইএসএফ এর সঙ্গে জোট করিনি, কিন্তু আইএসএফ এর জোট সঙ্গে সিপিএম এর সঙ্গে তোমাদের বর্তমান অবস্থানটা কি সেটা না, সেটা আমি এইমাত্র বৈশ্বনাথদা একটা কথা বললো যে এই যে নওশাদকে দেখেছে বিজেপি কি সব নেতাদের সাথে বসতে, না আমরা তো দেখেছিলাম জগদীপ ধনকর আর হেমন্ত বিশ্ব শর্মার সাথে মমতা ব্যানার্জিকে উত্তরবঙ্গে মিটিং করতে, আমরা মমতা ব্যানার্জিকে দেখেছিলাম নীতি আয়োগের বৈঠকে বারংবার না গিয়ে, সুস্মিতা দি, এটা তুমি বলো না, কারণ কংগ্রেস এবং বামেদের লড়াই এই রাজ্যের বাচ্চা বাচ্চা মানুষ জানে যে কংগ্রেস নেতাদের একটা দীর্ঘ অভিযোগ ছিল 34 বছরে যে বাম তাদেরকে কোনো জায়গায় স্পেস দেয় না, এবং বেধড়ক মারধরের অভিযোগ ছিল। যখন 2011 সালে বৃহত্তর একদম কত সংখ্যা বললে 55,000 কর্মীর কথা না চিন্তা করে যখন 2011 সালে দুজনে প্রেমের হাত একে অন্যের দিকে বাড়িয়ে দিলে, তখন এই 55,000 কর্মীর পরিবারের কি অবস্থা হলো? রাজনীতি সম্ভাবনাময়, পলিটিক্স ইজ আ গেম অফ পসিবিলিটিস, পলিটিক্স বৃহত্তর স্বার্থে আমি যা খুশি করতে পারি। তুমি রাগ করো না, তুমি রাগ করো না, এই বৃহত্তর স্বার্থ, এই যে তুমি একসময় জননেত্রী ছিলে, জনপ্রতিনিধি ছিলে, আবার আগামী দিনে জনপ্রতিনিধি হতে পারো, ঈশ্বর প্রার্থনা করুক, ঈশ্বর আশীর্বাদ করুক। আচ্ছা, তোমার আমি তন্ময়দার কাছে আসবো, না আমি একটা বিরতি নেব, বিরতির পর তন্ময়দার কাছে আসবো। বেসিক্যালি রাজনীতির এই পুরো খেলাটাতে এই যে সুস্মিতাদি বললেন যে পলিটিক্স ইজ দ্য গেম অফ এভরি পসিবিলিটিস,
যে কোনো কিছু সম্ভব, তা থেকে সাধারণ মানুষের যে স্বাভাবিক যে ওয়েভলেন্থ সেটা বিঘ্নিত হয়, মানুষ কনফিউজড হয়ে যান কে কার সাথে রয়েছে। তাহলে এত হাজার হাজার কোটি টাকা খরচা করে ভোট প্রক্রিয়া করার কি মানে আছে? সবাই সবার সঙ্গে গঠবন্ধন যদি হয়, লেম্যানশিপ যাদের, তারা কি করবে, কাকে ভোট দেবে, তাদের পারসেপশন কি থাকবে, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আমি তন্ময়দার কাছে যাব। এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো যদিও বলছে আরএসএস এর মা দুর্গা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আরএসএস দ্বারা পরিচালিত রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র হচ্ছে তন্ময় চ্যাটার্জি। কি বিড়ম্বনা বলুন দেখি। তার মানে তন্ময় মুখার্জি, তার মানে তন্ময় মুখার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় একই ওয়েভলেন্থে ভাবেন। এই পারসেপশন আপনার সামনে যদি কেউ তুলে ধরে, আপনি বিধানসভায় গিয়ে কাকে ভোট দেবেন এবার চিন্তা করে দেখুন। তন্ময় মুখার্জি কি বলবেন? তন্ময়দা, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে বাংলা বলায় মার খেতে হলো একদল ছাত্রকে। ইমতিয়াজ আলী, দীপক কুমার সাউ এর মধ্যে গ্রেফতারও হয়েছে। যাই হোক, আগে আপনি আগের বিষয়ে বলতে পারেন। আচ্ছা দেখুন দেবাশিস, আমাদের সংবিধানে এটা হচ্ছে বৈষ্ণবরা খুব ভালো করেই জানেন যে পিসফুল অ্যাসেম্বলি মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা বা কোনো জায়গায় একসাথে অবস্থান করা, সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার। আর আমাদের রাজ্যে আমরা দেখি যে যখন বিরোধীরা কিছু করতে যায় তাদেরকে কোর্টে গিয়ে অনুমতি নিতে হয়। কোর্টে অনুমতি নেওয়ার পরেও সেটাকে বন্ধ করে দেওয়া হয়। যেমন কোচবিহারে হয়েছে, যেমন বারুইপুরে শুভেন্দু অধিকারীর কনভয়েতে হামলা করা হয়েছে, সেটা তৃণমূল করে থাকে। ওদিকে শাসক তৃণমূল, তার কোনো অনুমতির দরকার হয় না। এমনকি যেখানে 144 ধারা রয়েছে রাজভবনের বাইরে, সেখানেও তারা দিনের পর দিন ধর্ণামঞ্চ বেঁধে করতে পারে। তো এটাকে বলে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে ধ্বংস করা। কারণ এইভাবে যদি বিরোধীদের আটকে দেওয়া হয়। এবার আপনি যেটা কথা বলছেন গতকাল আইএসএফ এর নিয়ে, দেখুন এটা আইএসএফ সব থেকে ভালো বলবে। আমি শুধু একটা বলতে পারি যে দেখুন হচ্ছে তৃণমূল মনে করে যে মুসলিমরা হচ্ছে তাদের ভোট ব্যাংক। কেউ যেন সেখানে কোনো থাবা না দিতে পারে, মুসলিমদের ভোট নেওয়ার চেষ্টা করতে না পারে। আপনি জানবেন এই গতকালের আগেও, এই দু তিন দিন আগে এই বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষদের কাছে, এখানে তাপসবাবু রয়েছেন উনি বলতে পারবেন, এই নওশাদ সিদ্দিকী গিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন যে এসআইআর বলে যে ভয় দেখানো হচ্ছে সংখ্যালঘুদের, সেটা একটা ভাঁওতা এবং তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি এটাও বলছিলেন যে কিভাবে রাজ্যে শিক্ষাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, এমনকি মেডিকেলের ডাক্তারি বন্ধ হয়ে গেছে, এমবিবিএস এর, তো এটাই বলছে মেডিকেলে। তো এই একটা অবস্থা রাজ্যে চলছে, এটা তিনি সংখ্যালঘুদের মধ্যে বেশি করে গিয়ে প্রান্তিক মানুষের কাছে বোঝাচ্ছেন। তো এটাতে তো তৃণমূলের গাত্র দেওয়া হবেই। কারণ তৃণমূল তো মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় দেখাবে সংখ্যালঘুদের, সেই ভয়ে তারা একসাথে এসে ভোট দেবে। এখন সেই ভয়টা যদি তাদের না থাকে, যদি কেউ গিয়ে বলে তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাহলে যদি তারা ভোটটা যদি কিছু ভেঙে যায়, সেটা তো তারা চায় না। তো এইটা একটা বিরাট একটা আক্রোশ রয়েছে তৃণমূলের। তো সেই আক্রোশের বশে হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এই যে গণতন্ত্রকে গলা টিপে ধরা, এটা তৃণমূল করে থাকে। আর আমি আর একটা কথা বলছি, এই সুস্মিতাদের কথা বললেন যে রাজনীতি সম্ভাবনাময়, এটা তো ঠিকই। কারণ দেখুন, বামেরা হচ্ছে খুব খারাপ দল কেরালায়, আবার সেই বামেরা এখানে খুব ভালো দল পশ্চিমবঙ্গে, সেই জন্য কংগ্রেস এখানে জোট করে। এটা হচ্ছে রাজনীতির সম্ভাবনাময় তাদের জন্যই হয় যে দলে নীতি হয় সুবিধাবাদী আর নেতাগুলো হয় ধান্দাবাজ। তো ধান্দাবাজ নেতা থাকলে আর সুবিধাবাদী নীতি হলে তখন রাজনীতিতে অনেক রকম সম্ভাবনা হয়ে যায়। এখানে কি হচ্ছে, আজকে দেখুন, আজকে এখানে তারা কংগ্রেস আর টিএমসি নাকি লড়ছে। আজকে দিল্লিতে গিয়ে দেখুন, তারা নাকি এসআইআর বিরুদ্ধে একসাথে আন্দোলন করছে, তারা একসাথে খাওয়া দাওয়া করছে, তারা একসাথে ডিনার খাচ্ছে, সেখানে তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি বলতে পারেন যে তৃণমূল দল খুব খারাপ, কংগ্রেস বলছে এখানে, এই সুস্মিতা দিয়ে এখনই বলবে। আর তৃণমূল তো হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও শাসন করছে না। তাহলে যে দলটা যে রাজ্যে শাসন করছে, সেই রাজ্যে এত খারাপ দল যে কংগ্রেস তাদের সাথে সবসময় বিরোধিতা করছে, তাহলে সেই দলটা কি করে দিল্লি থেকে ভালো হয়ে যায় বলতে পারে?
তো এর থেকে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে একটা ধান্দাবাজের নেতাগুলো রয়েছে এবং একটা সুবিধাবাদী আমায় একটু নীতি, বলতে দিন। তারা নিজেদের বাঁচার জন্য আমি একটুখানি বলবো। তৃণমূলের আমি তৃণমূলের অল্প অল্প করে বললে তৃণমূলের আমি তারপরে শিয়ালদা স্টেশনে দালালি করে এখানে আমি শুধু এইটার উত্তর দেব তন্ময় দা। ছোট্ট করে বলো, তাপস দাও তন্ময় একটু দাকে বলবে, এইটার উত্তর দেব বৈষ্ণব দাও মনে হয় বলবেন যে এক লাইন। বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য তাহলে বলুন তৃণমূল ভালো আমরা পশ্চিমবঙ্গে। বলেছি যে তৃণমূল ভালো বিজেপির বলুন। বিরুদ্ধে যে সমস্ত দলগুলো আছে তাদের সাথে সর্বভারতীয় প্রেক্ষাপটে তৃণমূল দিল্লি থেকে আমরা ভালো হয়ে যায়। কিন্তু তার এখানে মানে খারাপ হয়ে এটা যাবে। নয় যে রাজ্য আমরা মেনে নিচ্ছি। তার মানে আজকে এটা এখানে নয় একটা যে রেপের আমরা ঘটনা ঘটলে, আজকে একটা রেপ চলে, ওখানে রাহুল গান্ধী চুপ করে আর রয়েছে। এই বিজেপি আর এনারা কি বলছেন এখানে? নাটক করতে আসছে। রেলমন্ত্রী ছিলেন নাটক করতে আসছেন এখানে। এই মানুষকে ভুল করে মমতা আসছে। হাত ধরে বাংলার বুকে এই বিজেপিকে ঢুকিয়েছে। আরে রাহুল গান্ধী দিদিতে ক্ষমতা আছে। আপনারা কথা বলতে রাহুল আপনাদের গান্ধী লজ্জা করে দিদি না। এখানে ক্ষমতায় আছে। আপনাদের লজ্জা তো করে আমাদের তো না। খুশি হওয়া উচিত। আপনারা আবার বলেন আচ্ছা 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 আপনারা ব্যাস 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 রাগারাগির জায়গা নয় তন্ময়দা, তন্ময়দা রাগারাগির জায়গা নয়। সুস্মিতা দি প্লিজ, পলিটিক্স ইজ এ গেম অফ পসিবিলিটি, যে কোনো সময় আবার বন্ধুত্ব হয়ে যেতে পারে। আচ্ছা, একটুখানি- তাপস দা বৈষ্ণবদের পরে আমি বলবেন। একটুখানি শুধু বৈষ্ণবদের বলি কাছে আসছি, যে- তাপস দা জাস্ট দু লাইন। আমি একটুখানি কথা বলি যে বৈষ্ণবদা খুব ভালো কথাই বলেছেন, আমরা খুব ছোট দল, আমরা বড় দল বলিনি, কিন্তু দুঃখ লাগে যখন মাদ্রাসা নির্বাচনে আপনারা মেরে পিটিয়ে পুলিশকে নিয়ে বের করে দেন। আমাদের দুঃখ লাগে পঞ্চায়েত নির্বাচনে যখন আপনারা গণনা কেন্দ্র থেকে পুলিশের সাহায্য নিয়ে মেরে বের করে দেন, তখন দুঃখ লাগে যে আসলে আপনারা কি চাইছেন। এক, দুই, আপনারা গুজরাটে যখন বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তখন আপনারা কেন গুজরাটে গিয়ে আন্দোলন করছেন না? হঠাৎ ওয়াকআপ নিয়ে দিল্লিতে করতে বলছেন কেন? তা বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে বা সে গুজরাটে, মহারাষ্ট্রে, আপনি পশ্চিমবঙ্গে মিছিল করছেন কেন? আসলে আপনারা যে ব্যাপারটা 1998 সালে বিজেপির গর্বে তো জন্ম হয়েছে আপনাদের, আপনারা আরএসএসকে আপনাদের খুশি করতে হবে। এখনো মমতা ব্যানার্জি বলেন আরএসএস ভালো, এবার আমি বিজেপি খারাপ। বৈষ্ণবদার কাছ থেকে পরিষ্কার উত্তর শুনুন, নেব। মমতা ব্যানার্জি বলছে অন ক্যামেরা আরএসএস ভালো, বিজেপি খারাপ, ঠিক। শুভেন্দু খারাপ, মোদি ভালো। বেশ, শুধু বৈষ্ণবদা, আপনারা please। আর বলতে পারেন না বিজেপি বিরোধী শক্তি। আচ্ছা। আর দিদির কথা বলি, কংগ্রেসে যে দিদি আছেন তাকে একটু স্মরণ করে দিই, এই সব বিধান লোকসভায় একমাত্র সাংসদ কংগ্রেসের তিনি কে উনি জানেন, এবং সেই কেন্দ্রে উনি আমাদের আইএসএফের কাছে লিখিতভাবে সমর্থন চেয়েছেন, আমরা সমর্থন দিয়েছিলাম। বেশ। অতএব কংগ্রেসকে সমর্থন করেছে আইএসএফ, এটা হচ্ছে প্রমাণসূত্র সত্য, উনি এমপিকে ফোন করে নিতে পারেন। এবং আমরা মনে করি বিজেপি একটা ফ্যাসিস্ট দল, পশ্চিমবঙ্গে একটা স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত দল, এই দুটো শক্তি পরিপূরক। এই দুটো শক্তির বিরুদ্ধে ব্যাপক মানুষের জমায়েত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এক জায়গায় আসতে হবে। কংগ্রেস, বাম, আইএসএফ সব, এবং কংগ্রেসরা বিমত হতে পারে, তাহলে বুঝবো ওনারা মমতা ব্যানার্জির সাথে যাচ্ছেন। বেশ দাদা, বৈষ্ণব দা প্লিজ। এই হয়েছে হ্যাঁ হয়েছে, বলুন। মানে আসলে এটা পথসভা নয় তো, পথসভার বক্তব্যটা আর এখানকার বক্তব্যের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। আমি প্রথমত বলে দিই যে যেটা ওনারা অভিযোগ করছেন যে তৃণমূল যে অনুষ্ঠানগুলো করে সেগুলো অনুমতি নেয় না, সেটা সম্পূর্ণ ভুল। আমরা গান্ধী মূর্তিতে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার করে গণ অবস্থান করছি। আপনারা জানেন বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বাঙালি কেন ওখানে কেন গুজরাটে যাচ্ছেন না কেন? পশ্চিমবঙ্গে বাঙালিদের অত্যাচার হচ্ছে না? বাইরে অনুমতি নিয়ে আপনি এক্ষুনি বললেন ওয়াকআপে আন্দোলন করতে হবে দিল্লিতে, আবার এখন এখানে আন্দোলন করছেন। আমরা এখানে গণ অবস্থান করছি। উনি তো বাইরে আছেন, দাঁড়ান না, প্লিজ। আরে দাঁড়ান না, দাঁড়ান আরে না। ভুলভাল বলবেন আরে না, দাঁড়ান না, একটু আপনাদের কথার মাঝখানে আরে তো আমি বাবা, বলি যত না। এরা চোরেদের জলের অতিরিক্ত করছে না। বৈষ্ণব দা বলুন, যে দলটা প্রাপান্তস্বক চোর, দুর্নীতিগ্রস্ত, খুনি, বৈষ্ণব দা বলুন প্লিজ। শওকত মোল্লার পক্ষ বিজেপি নেন আপনারা। হ্যাঁ বিজেপি সিপিএম কংগ্রেস এদের মধ্যে লড়াই হচ্ছে যে এরা কে দ্বিতীয় হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে। আমরা তো প্রথমে থাকবো। মানুষের সমর্থন যতবার নির্বাচন হয়েছে ততবার তৃণমূল কংগ্রেসকে মানুষ মিক্সার ভোট মাংস দিয়েছে। প্রথমে থাকবে। এই যে বিজেপি এত কথা বলছে, এরা ভোটার লিস্টে কারচুপি করে মহারাষ্ট্রে জিতেছে, এরা দিল্লিতে কারচুপি করে জিতেছে, এরা বিহারে 65 লোকের নাম বাদ দিয়েছে। এসআইআর নিয়ে এই যে বললেন যে এসআইআর নিয়ে, প্লিজ সবাই মিলে চিৎকার করুন। এসআইআর নিয়ে সবাই মিলে একসাথে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে এসআইআর এর বিরুদ্ধে বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে
সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে প্রতিবাদ জানিয়েছে বিজেপির অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মানসিকতার জন্য। আরে সুপ্রিম কোর্ট এরা- বলুন, সুপ্রিম কোর্ট কি দিয়েছে? আমি এই মুহূর্তে আরেকটা বৈষ্ণবদা, এক মিনিট বৈষ্ণবদা, আপনার কাছে আমি জানতে চাইবো, আজকে আমি এই মুহূর্তে বৈষ্ণবদা, আমি একটা ছবি দেখাই যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সাংসদরা তারা আজকে মকরদ্বারের বাইরে দিল্লিতে সংসদ ভবনে, সেখানে তারা হাতে কালো প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছেন এবং তারা আবৃত্তিও নাকি তারা বলেছেন আবৃত্তি করেছেন তারা। সেই ছবি একটু দেখাই আমরা দ্রুত। এই যে দেখুন, বাংলার অপমান মানছি না, মানব না। দিল্লিতে এই মানে এই অবস্থান এবং মিছিল আমরা দেখতে পাচ্ছি, আমি অনেকেই দেখতে পাচ্ছি তৃণমূল সাংসদ তারা রয়েছেন। আমার কথা, যে রাজ্য এই বার্তা দিচ্ছে এটা তো বাংলা এবং বাঙালির বদ্ধভূমি, এটা তো বাঙালি 90%, 85% থেকে বেশি মানুষ বাংলায় কথা বলে। সেখানে আজকে শিয়ালদাতে এই সাহস কি করে পেল কিছু মানুষ যারা বাংলাদেশি বা বাঙালি বলে একদল মানুষকে ছুরি দিয়ে, লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে অ্যাটাক করতে পারলো? এই বিষয়ে গর্গ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, ফিরহাদ হাকিম কি বলেছেন, এবং আমাদের প্যানেলে বসে থাকা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলেছেন, আমি শোনাবো আপনাদের, শুনুন। যে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করা নৃশংসভাবে আজকে কলকাতার বুকে ঘটলো। আমাদের কারমাইকাল যে হোস্টেল, তার যে বাঙালি ছেলেরা তারা মোবাইল কভার কিনতে গেছিল শিয়ালদা মার্কেটে। শিয়ালদা মার্কেট বহুকাল ধরে বহিরাগত অধ্যুষিত এবং তারা বাঙালির ওপর হুমকি ধামকি দেয়। এটা একটা লম্বা একখানা গল্প আছে। এবং তখন যারা বাংলায় কথা বলতে শুরু করে, প্রথমে বাংলাদেশি বলে চার্জ করে এবং তারপরে তারা প্রতিবাদ করে এবং তারপরে গণহারে তাদের রীতিমতো, এরা এখানে বোঝাই যাচ্ছে শিয়ালদার এরা বহিরাগত ক্রিমিনাল। কাটারি থেকে শুরু করে নানা রকম অস্ত্র শস্ত্র ইত্যাদি ব্যবহার করে। এরা ছাত্র, কিন্তু সকলে যারা ছাত্র, যারা মেরেছে তারাও কি বাংলা ভাষায় কথা বলছে? না, তারা বাংলা ভাষার লোক না, তারা হিন্দি ভাষী লোক। এবার তারা ইউপি না বিহার না ঝাড়খণ্ড আমরা তো জানা নেই। পুলিশ এটা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু মাতৃভাষা ছাড়বো না। কাগজে পড়েছি যে কারমাইল হোস্টেলে ছেলেরা গেছিল শিয়ালদা অঞ্চলে, কিছু দোকানদার অবাঙালি তারা মারামারি করেছে। এটা খুবই একটা অন্যায় জিনিস। এটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশ, তার প্রতিবাদে মমতা ব্যানার্জি আন্দোলন করছেন। প্রতি শনি রবিবার আমরা গান্ধী মূর্তিতে ধর্ণা দিচ্ছি। তারপরেও শিয়ালদায় যারা করেছে এদেরকে পুলিশ খুঁজে বার করবে এবং শাস্তি দেবে। বাংলার মানুষের উপর আক্রমণ হলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না, এটা খুব পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি। আমি ফিরে আসবো। রাজ্যের শাসক দলের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদার বক্তব্য শোনালাম, এই কারণের জন্য আমি ফিরে এসে বৈশ্বনাথদার কাছে যাব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে আসলাম। বৈশ্বনাথদার যে অভিযোগটা মূলত এই ঘটনাকে কেন্দ্র করে আসছে, বাংলা পক্ষের সম্পাদকের বক্তব্য শোনাচ্ছিলাম। সকালবেলা একটি বক্তব্যে উনি বলছেন যে কলকাতা শহরে একাধিক অবাঙালি কাউন্সিলর রয়েছে। কলকাতার যারা কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের, তাদের মদতেই কলকাতার বিভিন্ন এলাকায় ভিন রাজ্যের অবাঙালি বা ভিন্ন ভাষীদের দৌরাত্ম্য বাড়ছে, যেটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। বৈশ্বনাথদা, তারই ফলশ্রুতি গতকাল শিয়ালদা মার্কেটে হয়েছে। তাদের দাবি কি বলবেন এইভাবে, মানে এই বিষয়ে? প্রথমত কালকে যেটা শিয়ালদায় হয়েছে এটা অন্যায় হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে, অ্যারেস্ট করবে, তাদের শাস্তি হবে। দ্বিতীয়ত, আমরা এই মানসিকতা নিয়ে চলি না যে আমাদের রাজ্যের 22 লক্ষ পরিযায়ী বাইরে আছে বলে এখানে 1.5 কোটি যারা বাইরে থেকে এসে কাজ করছেন তাদের উপরে কোনো রকম কোনো বিরূপ মনোভাব নেই। আমরা যেটা চাই যে আমাদের বাঙালিদের উপরেই বৈশ্বনাথদা, একটা মিনিট আপনাকে অনিচ্ছাকৃতভাবে আটকাতে হলো। আমি যে খবরে এখন আসবো এই মুহূর্তে আমি জানতে পাচ্ছি যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও, এই 4 জনকে ভোটার লিস্টে বেনিয়ম 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য। যেটাকে বলা হয়েছিল কেউ সাসপেন্ড হবেন না, সেখানে সাসপেনশনে গেল কমিশনের নির্দেশে। 2 WBCS সহ 4 অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, সাসপেন্ড করে FIR এর নির্দেশ কমিশনের। কমিশন নির্দেশ দিয়েছিল
অফিসারদের কেবল সাসপেন্ড করা হলো, এফআইআর করলো না রাজ্য। এফআইআর করা হলো না, শুধু চুক্তি ভিত্তিক ডেটা অপারেটরদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই অফিসারদের বিরুদ্ধে শুধুমাত্র সাসপেনশন অর্ডার কার্যকারী হলো। বৈশ্বনাথ দা, এফআইআর করা হলো না, কিন্তু কমিশনের নির্দেশ ছিল এফআইআর করতে হবে। হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে চুক্তিভিত্তিক গুলোকে বলির পাঠা করলো। আমি এইটুকু বুঝতে পারি, আমার অসুবিধা হচ্ছে যে আমাদের এখনো তো ইলেকশন 10 মাস দেরি আছে। ইলেকশন শুরু হলে, কোড অফ কন্ডাক্ট শুরু হলে তারপরে প্রশাসনিক ব্যাপারে নির্বাচন কমিশন বলতে পারে। তো এখানে নির্বাচন কমিশন তাদের যারা ডেপুটেশনে ছিল তার ব্যাপারে তারা বলেছে, পরবর্তীকালে রাজ্য সরকার সেটাকে মেনে তাদের সাসপেনশন করেছে। এবার সেটা যদি কগনিজেবল অফেন্স হয় তাহলেই তো এফআইআর হবে। এফআইআর তো কগনিজেবল অফেন্স ছাড়া হতে পারে না। আমি তো ফৌজদারি করে ওকালতি করি, আমি কগনিজেবল অফেন্স, মাই আন্ডারস্ট্যান্ডিং। ডেটা এন্ট্রি অপারেটরদের অপরাধটা কগনিজেবল অফেন্স, তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো, আর আধিকারিকদের বিরুদ্ধে করা হলো না। না, সেটা তো দেখুন, এফআইআর কার বিরুদ্ধে করা হবে না করা হবে এটা তো যারা এফআইআর করবেন তাদের উপর নির্ভর করে। আর প্রথমত নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে তারা কোনো নির্দেশ দিতে পারেন। তারা যদি আইন শৃঙ্খলার ব্যাপারে এক্ষুনি নির্দেশ দিয়ে শুরু করেন তাহলে তো আর ওই নির্বাচন বিধির ব্যাপারটা থাকে না। নির্বাচন বিধি তাহলে সারা বছরই নির্বাচিত সরকার থাকলেও নির্বাচন কমিশনই তাহলে চালাবে সরকার, এটা তো হতে পারে না। নির্বাচিত সরকার, মানুষের ম্যান্ডেট নিয়ে যে সরকার এসছে, তারা তো ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, তাদের বিষয়। এটা নির্বাচন কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি, তাহলে সে কি করে একটা নির্বাচিত সরকারের পরিধির মধ্যে জুরিসডিকশনে ঢুকবে, এটা আমার মাথায় ঢুকছে না। তাহলে তো সারা বছরই নির্বাচন কমিশন তারা নির্বাচিত সরকারকে বলে দিতে পারে যে আপনাদের এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। এটা তো নিয়ম নয়, সারা ভারতবর্ষ তো নির্বাচিত সরকার। একেবারে এখানেও ছোট্ট করে সবার বলতে হবে, নির্বাচিত করেছেন কাজ করার জন্য। সংবিধানে 324 ধারা 24(1) ধারা অনুযায়ী ইলেকশন কমিশন কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগেও যদি কোনো নাম নথিভুক্তকরণ এবং ইলেকশনকে কিভাবে কন্ডাক্ট করবে সেখানে কোনো বেনিয়ম হয় কিংবা সেখানে কোনো গোলযোগ হয়, তারা সে বিষয়ে কথা বলতে পারে। এবং আপনি আইনজীবী হয়ে জানেন না তা না। বৈষ্ণবদা দীর্ঘদিনের আইনজীবী এবং দীর্ঘ ছাত্রনেতা, একসময় প্রাক্তন, উনি একটা ভুল করলেন যে যখন ওই আমার দুঃখ লাগছে, চিরকাল ওই প্রান্তিক মানুষ, বঞ্চিত মানুষই মানে একেবারে তাদের ঘরে বিড়ালের ঘন্টাটা ঝোলে। আজকে যাদের যেহেতু প্রোটেকশন আছে, যাদের চাকরির প্রোটেকশন আছে, ডব্লিউবিএস অফিসার, তাদের বিরুদ্ধে এফআইআর হলো না, হলো কাদের চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি, তারা কারা বলির পাঠা তারা হলো। তাহলে উনি যেটা বলছে কগনিজেবল অফেন্স যদি হয়ে থাকে তাহলে তো একই আইনে তো দুটো পথ হতে পারে না। কেন হলো? সেটা হলো। বেশ, তন্ময়দা। আচ্ছা দেখুন, এই বৈশ্বনাথ যে বলছেন যে কি করে তারা দোষ করলো, কেন এফআইআর হবে, তো প্রথমেই বলে দিতে সাসপেন্ড করলেন কেন? যদি দোষ না করেছে তো সাসপেন্ড করতে হলো কেন? আপনাকে আলটিমেটলি চাপে পড়ে হয়েছে, তাই না? আর তারপরে আপনাকে বলে দিচ্ছি বৈষ্ণব, আপনি তো নিজে আইনজীবী, একটু গিয়ে দেখবেন, আপনি তো জানেন, কিন্তু আপনি ওই তৃণমূলের সেখানেও বুলি বলছেন। এই জন্য বলছি যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের সেকশন 32টা পড়ে নেবেন। সেখানে হচ্ছে 1950 সালের আইন, সেখানে লেখা রয়েছে, আমি 2 লাইন পড়ে দিচ্ছি আপনাকে। ইফ অ্যান ইআরও, AERO or any other designated person neglects their duties related to the electoral management, then that would be a breach of the duty, এবং তার জন্য তার পানিশমেন্ট হতে পারে অন্তত 3 মাসের জেল থেকে 2 বছরের জেল। আমি বিশ্বাস করি না, আমি অন্তত এটুকু বিশ্বাস করি না, এবং এদের বিরুদ্ধে আপনাকে এফআইআর করতে হবে। মতো একজন আইনজীবী এই ধারাগুলো জানেন, উনি তৃণমূলের সেখানে পুলিশ বলছেন, এখানে সুস্মিতাদি বলে দিলেন। তাহলে কেন বৈষ্ণবদাকে অন্য খাতে প্রবাহিত হতে হলো? আমি জানি না কম্পালশন কি, তবে আজকের এই অনুষ্ঠানে হাতে সময় নেই। নির্বাচনের কাজে অন্যায় অপরাধের জন্য রাজ্য সরকার সাসপেন্ড করলো আধিকারিকদের,
ডেটা এন্ট্রিদের বিরুদ্ধে করা হলো এফআইআর, কিন্তু অফিসারদের বিরুদ্ধে এফআইআর হলো না। এই নিয়ে আগামীতে আরও অনুষ্ঠান থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সুস্মিতা দি, তাপস দা, তন্ময় দা এবং বৈশ্বনাথ দাকে তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের প্যানেলে দেওয়ার জন্য। সঙ্গে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তীতে খবর রয়েছে, সেদিকে নজর রাখুন। ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন।